তুমি আমার ভাই হও বা বোন হও, তোমাকে একটা কথা আজকে প্রমাণ সহ আমি বলি যে চাকরির বাজারের যে ফাঁদ, এই ফাঁদে পড়ো না। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সব রকম চাকরির কথা নিয়ে, সব রকম চাকরির ফাঁদ নিয়ে আজকে আলোচনা করার জন্য এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। আমার জীবনে বানানো ভিডিওর এই টাইপ প্রথম, এবং আমি স্থির করেছি যে এই যারা ফেক বা এই যারা নকল, তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তোমাদের। তোমরা যারা বেকার, খুব চাকরির জন্য চেষ্টা করছো, বেকারত্বের জ্বালাটা আমাকে বোঝাতে হবে না। আমি জানি বেকারত্বের কী জ্বালা। আমি নিজেও এখনও আধা বেকার বলতে পারো। আমি জানি, আমি 10টা জায়গায় ইন্টারভিউ দিই বেটারের অপশানের জন্য। বাট একটা কথা বলতে পারি যে চাকরির বাজারের কী জ্বালা, চাকরি পাওয়ার কী জ্বালা, সেটা আমাকে বুঝিও না। আমি জানি। তো আজকে এরকম একটা প্রুফ নিয়ে এসেছি, যেটা তুমি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কত বড় মাপের প্রুফ এটা। এটা তোমাদের সঙ্গে দিন রাত হচ্ছে, এই স্ক্যামটা, এই ফ্রডটা হচ্ছে, সেটা তুমি বুঝতে পারলেও কিছু করতে পারছো না, এবং তুমি অ্যাভয়েডও করতে পারছো না এই ধরনের স্ক্যামগুলো। সরকারি বেসরকারি সমস্ত চাকরিতেই একটা ঘুষের জায়গা থাকে, এটা সবাই জানে। যে এ দেখো পরীক্ষা দিল না, চাকরি পেয়ে গেল, সরকারি চাকরি, ঘুষ দিয়েছে হয়তো। সে তো সামনাসামনি স্বীকার করবে না, বাট সে হয়তো দিয়েছে, তুমি বুঝতে পারছো। তার কি যায় আসে ভাই? সে কেন স্বীকার করতে যাবে? দরকার নেই, সে কথা বাদ দাও। সরকারি চাকরি সিস্টেম কি, তুমি একটা ফর্ম ফিল আপ করছো, সেই ফর্মে গিয়ে সেখানে পে করতে হচ্ছে পরীক্ষার ফিস, তারপর তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তারপর সেই রেজাল্ট বেরোচ্ছে না, কেস কাচারি হচ্ছে, সেটা অন্য কথা। কিন্তু কোম্পানির চাকরির ক্ষেত্রে যখন তুমি কাউকে অ্যাপ্লাই করছো যে ভাই আমার জন্য একটা চাকরি দেখে দে না, এনে আমার সিভিটা, তুই দেখ না কোথাও কিছু করতে পারিস কিনা, সে তখন কি বলছে, ভাই এখন ভ্যাকেন্সি নেই, জানিসই তো এখন দিন দুনিয়ার এই অবস্থা, ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি হলেই আমি তোকে জানাবো। যেখানে তারা বলছে, যারা একটা এক্সিস্টিং কোম্পানিতে কাজ করছে, তারা যারা বলছে যে কোনো ভ্যাকেন্সি নেই, সেখানে এই কোম্পানিগুলো কি করে এত বিশাল বিশাল ভ্যাকেন্সি বের করছে? আর শুধু এখানেই শেষ নয়, তুমি দিনরাত ইউটিউবে দেখছো যে এখানে এই চাকরির ভ্যাকেন্সি, ওখানে এই চাকরির ভ্যাকেন্সি, মানে এরকম ইউটিউবের প্রচুর চ্যানেল এরকম তৈরি হয়েছে যারা এই ফেক নিউজ দেওয়ার জন্য ব্যস্ত। আমি জানি না তারা কোনো পয়সা টয়সা খেয়ে দিচ্ছে কি না, হতে পারে। তো কার ইন্টারেস্ট আছে ভাই ফ্রি প্রমোশন করার? নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। তো যাই হোক, তারা যে ভিডিওটা দিচ্ছে, তুমি সারা ভিডিওটা দেখছো, হ্যাঁ এখানে চাকরির খবর, এত হাজার পোস্ট। এবার দেখার পর তুমি যখন ডেসক্রিপশানে এসে তার দেওয়া লিঙ্কটায় ক্লিক করছো, তোমার ফোন কি করে হ্যাক হয়ে যাচ্ছে বুঝতে পারছো না। আমি যে ফোনটায় এই ভিডিওটা রেকর্ড করছি, এই ফোনটা অলরেডি বিন হ্যাকড। আমি জানি না, আমি জীবনে কোনো দিন কোনো নেগেটিভ সাইট ফোনে সার্চ করিনি। আমার কাজ তো এই ভিডিও বানানো, নিজের পড়াশুনো, এটা ওটা কাজ। হয়তো প্লে স্টোর থেকে কিছু গেম ডাউনলোড করে একটা দুটো গেম খেলি, কিন্তু তাতেও আমি কখনো ইমেল দিই না, আমি গেস্ট মোডে গেম খেলি। তাহলে আমার ফোনটা হ্যাক হলো কীভাবে? এই ধরনের লিঙ্কে ক্লিক করার ফলে যেটা হচ্ছে যে আমাদের ফোনের সেই আইপি অ্যাড্রেসটা সেই লিঙ্কে চলে যাচ্ছে, এবং সেখান থেকে তারা যারা হ্যাকার বসে আছে তারা হ্যাক করে নিচ্ছে। যখন হ্যাক হয়ে গেল আমার ফোন, আমি সাডেনলি তক্ষুনি ফোনটাকে শাটডাউন করলাম, ফোন থেকে সিম খুলে বের করে নিলাম। আগে সিম খুলে বের করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে কী করেছি, যত ব্যাঙ্কিং অ্যাপ আছে সেগুলোকে সব আনইনস্টল করে দিয়েছি, কোনোভাবে যাতে অ্যাক্সেস না করতে পারে। তার আগে যেটা করেছি সেটা হলো, ফোনে আগে এয়ারপ্লেন মোড অন করেছি। ফোন আমার কাজও করছিল না টাচ অনেক সময়। এই যে একটা গ্রিন ডট উঠে থাকে না ফোনের ডান দিকে, ক্যামেরা অন থাকলে, এটা অল টাইম অন ছিল। তাহলে তুমি বলো, আজ সেই ফোনটা ঠিক করে আমি নিয়েছি, কিন্তু এটা হ্যাক হলো কীভাবে? তোমাদেরও ফোন এইভাবে হ্যাক হয়ে যায়, তোমাদেরও ব্যাংকের থেকে টাকা এইভাবে চলে যায়, তোমরা বুঝতে পারো না, তোমরা ইনোসেন্ট, তোমরা জানো না কী ফাঁদে পা দিচ্ছ। তো এইভাবে সেই লিঙ্কগুলো ক্লিক করে তোমার ব্যাংকের টাকাও চলে যেতে পারে, বলা যায় না, যা কিছু হয়ে যেতে পারে। তাদের কিন্তু কোনো দায় নেই, তাদের যদি কোনো রকম ফেঁসে যায় ভিডিওটা ডিলিট করে দেবে, এবং এটা করে আমি দেখেছি। তুমি ধরো দেখছো যে পোস্ট অফিসে নিয়োগ বলে সে দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে, তুমি দেখছো পোস্ট অফিসে নিয়োগ বলে, এবার তুমি যেই ওইখানে ক্লিক করলে দেখলে কোন একটা পাইরেটেড সাইটে গিয়ে ঢুকে গেছে, যেটা ক্লিক করে অ্যাপ্লাই করতে যাবে ঢুকে গেছে। এদিকে সে দেখা গেলো পোস্ট অফিসে ফর্ম ফিল আপ করাচ্ছে, বিরাট কিছু, গোটা ফর্মটা দেখিয়ে দিল। এরকম 99% ভুরি ভুরি ফেক নিউজ আছে। ডেইলি এত চাকরি জন্মাচ্ছে কোথায়? তাহলে এত বেকার যেত কোথায়? এত যে ফেক নিউজ বেরোচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে যে এত যদি চাকরি ডেলি ডেলি গজাবে, তাহলে এত ছেলেপিলে বেকার থাকবে কেন? সবাই কি মূর্খ? তা তো নয়। অ্যাটলিস্ট সবাই এইচএস পাস করে আছে। আর যেসব কোম্পানিগুলো এই ধরনের প্রলোভন দিচ্ছে, তারা কি বলছে, এইচএস পাশেও আমরা নিয়োগ নিচ্ছি। যেখানে
গ্র্যাজুয়েশনের নিচে আজকের দিনে একটা ভালো কাজ পর্যন্ত হয় না। গ্র্যাজুয়েশনের নিচে আজকের দিনে একটা ভালো কাজ পর্যন্ত হয় না, সেখানে এরা এইচএস পাশে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো তো? এবার ধরো তুমি খুব ভালো গভর্নমেন্ট সার্টিফাইড কিছু সাইট আছে, আপনা জবস আছে, বা তোমার প্লেসমেন্ট ইন্ডিয়া আছে, ওয়ার্ক ইন আছে, তারপর হচ্ছে ইন্ডিড জবস আছে। এই সাইটগুলোর ভিতরেও তারা নিজেদের একটা প্রোফাইল তৈরি করে রেখেছে যে আমার এরকম একটা কোম্পানি আছে, এরকম ফেক প্রোফাইল তৈরি করে রেখেছে। তুমি যেই সিভি ওই সাইটে আপলোড করছো, তারা খুঁজছে তোমাকে, তারা তোমাকে খুঁজে 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 তোমাকে মেল পাঠাচ্ছে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করছে যে আপনার নামটা শর্ট লিস্টেড হয়েছে, তো আপনি কি চাকরিটা করতে চান? যদি করতে চান তাহলে সিভি পাঠান। আপনি সিভি পাঠাচ্ছেন, তো আপনার সিভি পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাকে ওরা একটা লোকেশান পাঠাচ্ছে যে এই জায়গায় আসুন, আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ওয়ার্ক ইন ইন্টারভিউ। আপনি তো নাচতে নাচতে চলে যাচ্ছেন ভাই, আস্তে আস্তে চলে যাচ্ছেন যে একটা চাকরি তো দরকার। এত ফ্যামিলির টানা, এত ফ্যামিলির খোঁচা, এত দায়িত্ব, সেগুলোকে যদি আমার পালন করতে আমাকে একটা চাকরি তো দরকার। চাকরির বাজারে যে হাহাকার পড়ে আছে, এইটাকেই তারা বিক্রি করছে, এই ইমোশনটাকে তারা বিক্রি করছে। এই সমস্ত ইউটিউবাররা যারা ফেক ইউটিউবার, যাদের শুধু মানুষ ঠকানোটাই কাজ, এরা শুধু মানুষকেই ঠকাচ্ছে। আমার কথাই যদি সহমত প্রদর্শন করো তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও যে তোমার সঙ্গে এই ধরনের ফ্রডগুলো হয়েছে কিনা। তারা ভুড়ি ভুড়ি এই ধরনের ভিডিও দিচ্ছে, আর ভিডিওগুলো নোটিফিকেশানে চলেও আসছে। এবার যেহেতু ভিডিওতে প্রচুর আমাদের মতো মানে অজ্ঞ মানুষরা সেটা ক্লিক করছি, ক্লিক বেট রেটে বাকি মানুষদের কাছে চলে যাচ্ছে। তারা ওই 1 ঘন্টা ধরে ভিডিও দেখার পরে দেখছে কিছুই হচ্ছে না। তাহলে কেন দেখছে? কেন এই ভিডিওগুলো আসবে? আমার তো মনে হয় ইউটিউবকে এই ধরনের ভিডিওগুলো পাবলিশ করার আগে অন্ততপক্ষে জাজ করে নেওয়া উচিত যে এইগুলো ফ্রড হতে পারে। যেরকম মিউচুয়াল ফান্ডের কোনো ভিডিও দেখার আগে তলায় লেখা থাকে যে এটা ফ্রড হতে পারে, সেটার ওপরে আমরা ক্লিক করি না, সেই লিঙ্কে অধিকাংশ মানুষ যারা জানি ক্লিক করি না। ইউটিউবেরও উচিত যে এরকম কোনো লিঙ্ক দিলে ডেসক্রিপশানে সেটার উপর লিখে দেওয়া যেটা ফ্রড হতে পারে, ভেবে চিনতে তুমি ক্লিক করো, কারণ সেই লিঙ্কগুলোকে ইউটিউব তো জাস্টিফাই করে। এবার ধরো তোমাকে যখন তারা কল করছে, তখন তোমাকে ট্রু কলারে দেখাচ্ছে যে জব ফ্রড, সাইবার ফ্রড দেখাচ্ছে, বাট তুমি ভাবছো এটা তো ফ্রড হতেই পারে, অনেক মানুষ তো স্প্যাম মেরে দেয়, তার ফলে এটা হচ্ছে। কিন্তু না, ওরা কিন্তু জানে যে কোনটা ফ্রড, কোন কেসের রিপোর্টটা কীভাবে আসছে, এটা তো তাদের কাছে যায়। তুমি আমি কি বুঝতে পারছি? কিছুই বুঝতে পারছি না। এবার তুমি গেলে ইন্টারভিউতে, ঠিক আছে, যাওয়ার আগে তোমাকে বললো না না কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। এবার তুমি ধরো গেলে ইন্টারভিউতে যাওয়ার পরে বেসিক কথা হয়ে যাবে আপনি কি পাস করেছেন, মানে যেটাকে বলে মুখ মিঠা করা প্রশ্ন, মুখ মিষ্টি প্রশ্ন, কি পাস করেছেন, কত সালে পাস করেছেন। এবার তারপরে বলবে আমাদের একটা ট্রেনিং আছে, ট্রেনিং আপনাকে করতে হবে। এবার কোনো কোনো কোম্পানি ভালো, তারা কি বলে যে আপনার প্রথম মাসের স্যালারি থেকে ট্রেনিংয়ের টাকাটা কেটে নেওয়া হবে। আর বেশিরভাগ এটা বলবে যে ট্রেনিংটা আমরা করাবো, সেই ট্রেনিংয়ের জন্য আপনাকে এত টাকা দিতে হবে আগেই। ঠিক যেমন আজকে একটা জায়গায় আমি ইন্টারভিউতে গিয়েছিলাম, যার কারণে এই ভিডিওটা অবশ্যই বানাতে হবে বলে আমার মনে হলো। দ্যাট ইজ যে ইন্টারভিউতে যাওয়ার পর তারা বলছে আপনাকে 5,000 দিতে হবে এক্ষুনি, আর আপনার 30,000-এর ট্রেনিং কোর্স, তারপরে আপনি চাকরিটা পাবেন। এবার ট্রেনিংয়ের জন্য তারা কোথায় না কোথায় নাকি নিয়ে যাবে। এবার এখান থেকে আরেকটা প্রশ্নের জন্ম হচ্ছে, তাদেরকে আমি চিনি না, জানি না, তাদের কোম্পানির নামটাও তারা কিন্তু সঠিকভাবে বলে না, কোম্পানির নামটাও সঠিকভাবে বলে না। একটা লোকেশান দিয়ে দিল, এখানে চলে আসুন, কোম্পানির নামটা সঠিকভাবে বলে না। আর যারা কোম্পানির নাম বলে তাদের নেওয়ার ওরকম দায়বদ্ধতা থাকে না। তুমি উইপ্রোতে চলে যাও, তুমি একটা ভালো রিপিউটেড কোম্পানিতে চলে যাও, যে মার্ক সফটওয়্যার ইউজ করো, মার্ক সফটওয়্যারের কোম্পানিতে চলে যাও, কিংবা একটা কলেজ স্ট্রিটেরই তুমি একটা ভালো লাইব্রেরির যে পাবলিশার তাদের কোম্পানিতে চলে যাও। সেখানে তোমাকে যদি নিয়োগ করতে হয়, তারা 100টা প্রশ্ন করবে, এবং তাদের ভাবটা এমন তোমাকে নিলেও হয় না নিলেও হয়, কিন্তু এদের ভাবটা এরকম যে তোমাকে নেবেই, কেউ না সিলেক্ট হোক তুমি সিলেক্ট হয়ে যাও। কারণ কি, এরা টাকা নিয়ে এইভাবে টাকা তো নিচ্ছে। এবার তোমার লাইফের সিকিউরিটি কী দেখো, একটা মধ্যবিত্ত মানুষে, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন তুমি একটা টাকা দিচ্ছ কোনো কিছু কেনার জন্য, তখন তোমাকে সেই হাড়ে বাতি লেগে যায়, বলে না, তাই না? তো আমার এই ফোনটা আজকে জমা করে নেওয়া হলো। তো জমা করে নেওয়ার পর আমি কি করলাম, যে আমি আমার লাইভ লোকেশানটা আমার ফ্যামিলিতে পাঠিয়ে দিলাম, যে তারা ট্রেস করতে থাকুক। এবার ফোন জমা নিয়ে নিয়েছে মানে তুমি একদম বোকা, তোমার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে। এবার তুমি যদি ওদের শর্ত না মানো, ফোনটা নাও তো ফেরত দিতে পারে, এমন তো বাধ্যবাধকতা নেই। আর সেই বিষয়টার প্রমাণ কি তোমার কাছে, যে তোমার ফোন নিয়ে নিয়েছে? তোমার ফোন তারা জমা রেখে দিল, তোমার ব্যাগ তারা জমা রেখে দিল, তুমি একদম পুরো ফাঁকা সেই ঘরে ঢুকলে। তো এটা তো এমন না যে কোনো বা এর কোনো ইন্টারভিউ হচ্ছে যেখানে কিছুই ঢুকবে না, কোনো ডিজিটাল মিডিয়াল, তা তো নয়। তারা নিজেরা ফোন ব্যবহার করবে, অথচ তোমার ফোনটা নিয়ে নেবে। তো এরকম হচ্ছে। এরপরে বলবো তোমাকে একটা ট্রেনিং দেওয়া হবে, এই জায়গায় নিয়ে যাওয়া হবে, সেই জায়গাটা আগে ক্লিয়ার করবে না। তুমি যে টাকাটা দেবে, তখন তুমি টাকা দেওয়ার পরে ভাবছো ঠিক আছে টাকা তো কোনো এতটা দিয়েছি, আমি একটা ট্রেনিংয়ে যাই।
এবার ট্রেনিংয়ে যেই যাচ্ছ সেই হচ্ছে কি তোমার সেই কোন জায়গায় নিয়ে যাচ্ছে তুমি জানো না। এখান থেকেই প্রচুর এমন জায়গা আছে যেখানে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। হিউম্যান ট্রাফিকিংয়ের একটা বড় সোর্স এটা। শুধুমাত্র বেকারত্বের ইমোশনটাকে কাজে লাগিয়ে ছেলে মেয়ে সবাই তারা নিজেরাও জানে না তারা কোথায় ট্রেনিংয়ে যাচ্ছে, তাদেরকে কে নিয়ে যাচ্ছে, চুল ধরতে মূল নেই। তারা শুধু কি একটা চাকরি পাবো, একটা চাকরির আশায় তারা এটা করছে। আমি তো বলবো অবশ্যই প্রশাসনকে এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত। যদি প্রশাসনিক কেউ এই ভিডিওটা দেখছো তো অবশ্যই সচেতন হও, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যে মানুষের একটু জানা উচিত চাকরি পাওয়ার অধিকার তোমারও আছে, আমার যেমন আছে তোমারও আছে। কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার সামনে এত ফেক, এত ফ্রড আসছে। যেই তুমি বলবে একটা কোম্পানি ইন্টারভিউ দিতে গেছি, তোমার পাশের বাড়ি দাদাটা বলবে টাকা পয়সা চেয়েছে কি, সেও জানে কিন্তু বিষয়টা প্রচার করছে না। বাট আমার মনে হলো বিষয়টা জানানোটা দরকার, তাই জানালাম যে এবার তো তোমরা লাফিয়ে ওঠো বিষয়টা নিয়ে। এবার তো তোমরা এই বিষয়টার নিয়ে প্রতিবাদ করো যে মানুষকে কেন ঠকানো হচ্ছে। যদি আমার কাছে টাকা থাকবে তাহলে আমি কেন তোমার কাছে চাকরি চাইতে যাব, কেন তোমার কাছে চাকরি করতে যাব? তো নিজেই বিজনেস করে নিতে পারতাম, তাই না? এখন তো গাছ ছাড়া হুত বেশি। সরকারি চাকরির পরীক্ষা দিনে বছরে কবার হয় সেটা তুমি চেষ্টা করছো না। একটা কোম্পানি যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। এবার তুমি তোমার পরিচিত যারা কোম্পানিতে কাছে তাদের বলছো, তারা বলছে ভ্যাকেন্সি নেই, তারাও নিরুপায়। তুমিও জানো ভ্যাকেন্সি নেই, হচ্ছে না, ঠিক আছে, হলে সে তো নিশ্চয়ই আমাকে জানাবে। কিন্তু তাছাড়া এরা যারা দিচ্ছে তোমাকে বলবে এটা ওটা সব পাঠাও। তো আমি একটা কোম্পানিতে ইন্টারভিউতে গিয়েছিলাম, তার আগে বলছে তোমার ব্যাঙ্ক পাসবুক পাঠাও। বলছি কেন হঠাৎ? জিপের পাঠাও, তুমি জিপেতে এত টাকা পে করো। বুঝতে পারছো? দ্যাট মিন্স সব জায়গায় আগে টাকা দিতে হবে তারপরে। এরকম আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি, প্রচুর এরকম। তো মাঝে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তারা একদম পুরো ফ্রেশ মার্ক যে সফটওয়্যারটা ইউজ হয় সেখানে, তাদের কল সেন্টারে। তো ইন্টারভিউ দিতে গেছি, তারা বলছে যে তুমি কি ইন্টারেস্টেড? আমি বলছি হ্যাঁ ইন্টারেস্টেড। আমার ইন্টারভিউ নেওয়া হলো দুদিন ধরে ইন্টারভিউ নেওয়া হলো। তারপর বললো ঠিক আছে তোমাকে করা হবে, তোমাকে ট্রেনিং দেওয়া হবে, কিন্তু ট্রেনিংয়ের পর তুমি যে ফার্স্ট মাসের মাইনেটা পাবে, যেটা তুমি আর্ন করবে মাইনেটা, সেটা থেকে আমরা 7,000 টাকা কেটে নেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে কাজটা করলাম কদিন, তারপরে আমার মনে হলো যে এত বকে পারা যাচ্ছে না, পুরো ছেড়ে দিয়েছি। এবার তারা তো ফ্রড না, এরকম লাখে একটা আছে যে ফ্রড না, সে কিন্তু তোমাকে নেবে উইথ রেফারেন্স। তারা জিজ্ঞেস করে কার রেফারেন্সে এসছো। এবার যারা এই ফ্রডগুলো আছে এরা ইন্টারকানেক্টেড। সেই বিষয়টাই আজকে আমি তোমাকে এই লাস্টে দেখাচ্ছি। দেখো ঘটনাটা ঘটেছে ওই যে আমি আজকে গিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সব হয়ে গেছে, সব মিটে গেছে। মেট্রো করে বাড়ি ফিরছি, তখন আমার কাছে ফোন আসে যে আপনার নাম সোমনাথ পাল, আপনার বয়স 25, আপনার বলছি হ্যাঁ আপনার বয়স কত, সব জিজ্ঞেস করলো। আমি বললাম ঠিক আছে। বলার পরে বলছে যে আপনার নামটা শর্টলিস্টেড হয়েছে এয়ারপোর্টের কি বলে ফ্লোর কাস্টমার ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, যাই হোক সাম টাইপ অফ দ্যাট। তো সেখান থেকে বললো, আমি বলছি ঠিক আছে তাহলে আমার ইন্টারভিউ কোথায় দিতে যেতে হবে, কারণ আমি তো একটু আগে বুঝে এসেছি কেসটা কী হতে পারে। তো বলছে সেই একই লোকেশান, পার্কস্ট্রিটের একটা জায়গা বলে দিল। তো সেই একই লোকেশান। তো আমি বললাম আমি তো এক্ষুনি দিয়ে আসলাম। বলছে আপনি কার কাছে দিয়ে আসছেন? আমি বললাম যে এরকম একজন আছেন, পিয়ালি ম্যাম বলে একজন আছেন। বলছে ও ঠিক আছে তাহলে আপনি রাখুন। দ্যাট মিনস তারা জানে, তাদের প্রত্যেকের একটা টার্গেট থাকে, তুমি এত লোককে ঠকাও প্রত্যেক দিন, আমাদের কাছে নিয়ে এসো। যদি 100টার মধ্যে 10টা মধ্যবিত্ত ছেলেও যদি কাছে টাকা থাকে তাহলে তারা তো রাজি হয়ে যায় যে না ভাই টাকাটা দিয়ে যদি আমি চাকরিটা পাই তাহলেই তো বড় কথা, তাই না? তারা রাজি হয়ে যায়। আমি যখন লিফটে উঠছি সেই বিল্ডিংয়ে, লিফট ম্যান আমাকে বলছে কাছে টাকা পয়সা আছে। মজার বিষয়টা শোনো, যখন লিফটে উঠছি লিফট ম্যান বলছে কাছে টাকা পয়সা আছে। আমি বলছি দেখো ভাই পকেটে ফুটো পয়সাও নেই, তোমাকে কি টাকা দিতে হবে? বলছে আমাকে দিতে হবে না, যেখানে যাচ্ছ সাবধানে যেও। আমাকে ওয়ার্ন করে দিচ্ছে যেখানে যাচ্ছ সাবধানে যেও। দেন আমাকে ঢোকানো হলো, সব ফোন ব্যাগ ট্যাগ সব তো নিয়ে নেওয়া হয়েছে রিসেপশনের থেকে, সই করে ফোন নাম্বার দেওয়া হলো, দিতে হলো আমাকে। দিয়ে একটা কাঁচের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার কাঁচের ঘরের ভিতর সিসিটিভিতে আমাকে নজর করছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না কী হচ্ছে। আমার ভয় লাগছে, হতেই পারে এরকম। আর মুখগুলো দেখেও একটা পছন্দ হলো না আমার। তো তারপরে ইন্টারভিউ হলো। ইন্টারভিউতে তো এই টাকা পয়সা দিতে হবে, এটা ওটা সেটা। এবার আমি লাস্টে এই কল রেকর্ডিংটা শোনাচ্ছি উইথ স্ক্রিন রেকর্ডিং। দেখো
তো আমি এবার তোমাদেরকে সেই কলটা রেকর্ডিং শোনাবো উইথ স্ক্রিন রেকর্ডিং। আমি নাম্বারটাকে ব্লার করে দিচ্ছি, কারণ সেটা আমার প্রফেশনাল প্রবলেম হতে পারে, বা আমার প্রফেশনাল থেকে বড় কথা আমার নিজের প্রবলেম হতে পারে, পার্সোনাল প্রবলেম হয়ে যেতে পারে। তো নাম্বারটাকে হাইড করে আমি তোমাদেরকে সেই কল রেকর্ডিংটা শোনাচ্ছি। হ্যালো, আপনাকে 14 বার কল করছি, কিন্তু 14 বার ফোনটা কাটছেন কিসের জন্য? কাটছি না, মেট্রোতে আছি, কেটে যাচ্ছে, নাহলে আমি ফোনটা ধরবো কেন? আচ্ছা, আপনি কি ইন্টারেস্টেড আছেন জবটা করার জন্য? আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে কোথায় ইন্টারভিউটা হচ্ছে। আচ্ছা, ইন্টারভিউটা যে পার্ক স্ট্রিট। আচ্ছা আচ্ছা। তো আপনি কি ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবেন সোমনাথ কালকে 10টা থেকে 1টার মধ্যে? আচ্ছা, আপনি আমাকে আজকে রাতে একবার একটু কল করতে পারবেন? কারণ আমি পার্ক কটার স্ট্রিট থেকে মধ্যে একটা, কলটা করতে হবে আপনাকে? না না, আমি এই পার্ক স্ট্রিট থেকেই কিন্তু ফিরছি একটা এয়ারপোর্ট ইন্ডাস্ট্রির হচ্ছে ইন্টারভিউ দিয়ে, বুঝলেন তো? আপনি পিছনে। আচ্ছা, পার্ক স্ট্রিট থেকেই ফিরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্ক স্ট্রিট থেকেই ফিরছি, ওই জন্য বললাম না মেট্রোতে আছি, আপনি হয়তো বুঝতে আচ্ছা, পারছেন। মেট্রোতেই আছি আমি, বুঝলেন তো? এসেছিলেন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে? হ্যাঁ, কার রেফারেন্সে এসেছিলেন ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে? পিয়ালি ম্যামের রেফারেন্সে এসেছিলাম। পিয়ালি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, রাখুন। তো তোমরা দেখতেই পেলে দে আর অল ইন্টারকানেক্টেড। তারা জানে যে কে তাদেরকে মানে পাঠাতে পারে। তো সে এতক্ষণ একবার বলেছে, আর নতুন করে আমাকে বলার দরকার নেই, বা নতুন করে এই কাস্টমারটা পড়বে না। কীভাবে ঠকানো হচ্ছে বুঝতে পারছো? তোমার আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেপিলে যারা যায় একটা চাকরির আশায়, যারা অ্যাপ্লাই করে যে গভর্নমেন্ট সার্টিফাইড এই অ্যাপ্লিকেশানগুলো তারপরে তোমার হচ্ছে প্লেসমেন্ট ইন্ডিয়া, যেখানে ভালো ভালো কোম্পানি প্রচুর থাকে, সেখানে তুমি অ্যাপ্লাই করো, মানে কল আসছে না। অথচ কিছু এমন জায়গার থেকে তোমাকে নিজের থেকে যোগাযোগ করা হচ্ছে, তোমাকে চাকরিটা দেওয়ার দায় তাদের বেশি, কারণ তাদের মাইনেটা এইভাবেই তুলে নেয় তারা, বুঝলে? এটা থেকে বেঁচে থেকো, সতর্ক থেকো। নিজের জীবন নিজের হাতে, নিজের জীবন নিজের হাতে, নিজের জীবনের দায় নিজে বুঝে নিয়ে তারপর চলো, কারুর কথায় নেচো না। চাকরি একটা দরকার, বেকারত্ব একটা বিশাল সমস্যা, এটা নিয়ে আমাকে বোঝাতে হবে না, কিন্তু নিজের জীবনটাও তো নিজের, তাই না? সেটার জন্য সচেতন থেকে তবেই কাজ করো বন্ধু। নিজেকে কারোর কাছে ফেলনা করে দিও না। ইউ আর নট সো ইজি, তুমি এতটাও সস্তা না, ইউ আর নট সো চিপ। কারোর পাল্লায় কেন পড়ে যাবে? তুমিও কারোর সন্তান, তোমার কিছু হয়ে গেলে সেই বাবা মায়েরা কী করবে বলো তো? যারা আজকে তোমাকে দোষ দিচ্ছে তোর কারো চাকরি হয় না, তারাই হাহা করবে, তোমাকে খুঁজে পাবে না। এদের কীরকম ট্র্যাপ আছে আমি কি জানতে পারছি? সব কথা আমি এখানে বলতেও পারছি না, সেটা নিজে সিকিউর থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যে প্রমাণসহ ভিডিওটা দিলাম, এটার জন্য একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো অথেন্টিক চাকরির জায়গা খবর যদি থাকে, যদি আমি বুঝি সেই জায়গায় ইন্টারভিউ দিলে একটা কাজ হতে পারে, সেই জায়গায় ভ্যাকেন্সি চলছে, কিংবা কোনো ভালো ট্রেনিং সেন্টার আছে, আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। এবং সেই জায়গাগুলো অবশ্যই 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 3বার বললাম, 3 সত্যি দিয়েছে, সেটা অথেন্টিক হবে 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 হবে। ভালো থেকো সবাই। এখন এটা আমার এখন মনে পড়লো যে তখন আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে আপনার সঙ্গে কি কেউ এসছে না আপনি একলা এসছেন। তো আমি বুদ্ধি করে বলেছিলাম, কারণ আমার ভয় লাগছিল তখন, আমি বুদ্ধি করে বলেছিলাম যে আমার সঙ্গে আমার দাদা এসছে, নিচে দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ের বাইরে। তো সেটা ভাবো একবার, কী স্টেপ কী হতে পারতো না সেখানে, বুঝতে পারছি? এরকম ভয়ঙ্কর ইন্টারভিউ আমি জীবনে খুব কম দিয়েছি, দেইনি এমনটা নয়, খুব কম দিয়েছি। এবং তোমাদের এই কারণে সাবধান করছি। এই ভিডিওটা বানানোর সময় মনে ছিল না, তাই নেক্সট এইটুকু আমি আলাদা করে রেকর্ড করে দিলাম।